জয়ের হুঙ্কার চারিদিকে আমাদের জয় জয়কার। জিতে এসেছেন মহারাজ কৃষ্ণদেব রায়, জিতে এসেছেন মহারাজ কৃষ্ণদেব রায়, মহারাজ কৃষ্ণদেব রায় এর জয় হোক, মহারাজ কৃষ্ণদেব রায় এর জয় হোক। রণভূমিতে গর্জন বিজঙ্গলের হুঙ্কার, হয়ে পালালো শত্রু পরে রইল। মহারাজ, আমি সকল রাজসভার পক্ষ থেকে আপনাকে আপনার এই বিজয়ের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আসলে সমস্ত কৃতিত্ব আমাদের সেনাদের পাওয়া উচিত, আর এই সব কারণে আমি আমার সমস্ত সেনাদের 1 বছরের বেতন উপহার হিসাবে অগ্রিম দিতে চাই। আর এই আনন্দের জন্য সমস্ত শহরে উৎসবের আয়োজন করা হোক। আগামী পূর্ণিমায় আমরা বিজয় দিবস উদযাপন করব। সেদিন রাজদরবারেও একটি অনুষ্ঠান হবে, যেখানে রাজ্যের কর্মকর্তাদের এই বিজয়ের জন্য উপহার দেওয়া হবে। এই উৎসবের ব্যবস্থাপনায় মন্ত্রী মশাই আর কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় রাজগুরু মশাইকে পথ নির্দেশ করবেন। যেমন আজ্ঞা। আচ্ছা, একটা কথা বলুন, আমাদের রাজদরবারে যে অনুষ্ঠানটি হচ্ছে সেখানে কি কি হবে? কি কি হবে? আরে ভাই, অনুষ্ঠান হবে আর কি? ওহো, তুমি আমার ইঙ্গিতটা বুঝতে পারছো না। কেমন ইশারার কথা বলছেন রাজগুরু মহাশয়? আরে ওই দিন দরবারে যারা উপস্থিত থাকবে তাদেরকে কি পুরস্কার দেবে? হ্যাঁ, এ তো ঠিকই। যদি পুরস্কার না পাওয়া যায় তবে আমার আপনার কি যায় আসে? আরে আমার তো কোনো চিন্তাই নেই, কিন্তু ওই চালাকটা, ওই লোভীটার তো যায় আসে। কে লোভী? আরে রক্ষামন্ত্রী মহাশয়, তুমি এটাও বুঝতে চাইছো না? আচ্ছা, তেনালিরাম। হ্যাঁ, তেনালিরাম। আর শুনুন, আমি তো শুধু এটা চাই যে যদি দরবারীদের উপহার দেওয়া হয় তাহলে তেনালিরামকে কিছু না দেওয়া হোক, আর যদি বা দেওয়াই হয় তবে শুধুমাত্র ল্যাঙট। ভাবেন না, আপনাকে অত ভাবতে হবে না রাজগুরু মহাশয়। কেন? আমি কেন ভাববো না? আপনি যখন তার ক্ষতি করার কোনো চেষ্টা করেন তখন উল্টোই হয়ে যায়। ঠিকই বলেছেন, তবে এবার আমাদের কৌশল তেনালিরামের চেয়েও বেশি ধূর্ত হতে হবে। তেনালিরাম ভাগ্যের জোরেই হোক বা বুদ্ধির জোরেই হোক, সব বাঁকা কথাকে সোজা করার উপায় জানে। আপনি তো এমনিতেই তাড়াতাড়ি হার মেনে নেন। জানি না মহারাজ কিভাবে আপনাকে রক্ষামন্ত্রী বানিয়েছে। রাজগুরু মহাশয়, মহারাজ নিশ্চয়ই কিছু ভেবেই আমায় রক্ষামন্ত্রী বানিয়েছেন। তবে এবারে আমি ঠিক করেছি যে তেনালিরামকে আপনার ওই ছোট করার চেষ্টায় আপনার সঙ্গ আমি আর দিতে পারছি না। ঠিক আছে, চলি। মহারাজ ঠিকই করেছেন, মহারাজ ঠিকই করেছেন যে বিজয়নগরের মজলিসে একে রাখেননি। সেনাপতি মহাশয়, আজকে আমি খুব চিন্তিত। আমি বুঝতে পারছি জাহাপনা। বিজয়নগরের শক্তি তো দিন দিন বেড়ে চলেছে। এই জয়ের পর নিশ্চয় তারা অনেক সম্পদ পেয়েছে। সেজন্যই তো সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে 1 বছরের বেতন পুরস্কার হিসাবে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন এর প্রভাব কি হবে? জাহাপনা,
আমি বুঝতে পারছি। এই কারণে তাদের সেনাবাহিনীতে আরও বেশি পরিমাণ মানুষ যোগদান করতে চাইবে। হ্যাঁ, এর চেয়েও মারাত্মক ব্যাপার এটা হবে যে পরবর্তী যুদ্ধে বিজয়নগরের সেনারা আরও মনোযোগ দিয়ে লড়বে। এটা ভেবে যে প্রতিটা জয়ের পর 1 বছরের বেতন পুরস্কার হিসাবে পাওয়া যাবে। ঠিক বলেছেন আপনি। জয়ের অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা তো হয়ে গেছে। এবার শুধু সভাসদদের পুরস্কার হিসেবে কি দেয়া যায় সেটা ভাবাই বাকি আছে। এই বিষয়ে আমার প্রস্তাব হলো যে প্রত্যেক সভাসদকে এক থালা ভর্তি আশরাফি দেওয়া হোক। ছোট বড় সব অধিকারীকে একই রকম পুরস্কার? মহামন্ত্রী মহাশয়, এটা শত্রুদের বিরুদ্ধে জয়ের জন্য আর ওদের সাহসের জন্য এই পুরস্কারটি দেওয়া হচ্ছে। এখানে ছোট বড় কথার কোনো প্রশ্নই ওঠে না। কথা তো আপনি ঠিকই বলেছেন। আসুন আসুন কোষাধ্যক্ষ মহাশয়, আমি আপনার অপেক্ষাতেই ছিলাম। জানি জানি, আর এটাও জানি যে আপনি আমাকে এখানে কেন ডেকেছেন। আচ্ছা, তো বলুন কি কারণে ডেকেছি? এটাই জানার জন্য যে অনুষ্ঠানে কি কি ধরনের পুরস্কার দেয়া হবে। আরে, আপনি তো খুব চালাক আছেন মশাই। এত বছর ধরে আপনার সাথে থাকতে থাকতে এটা জেনেই গেছি যে কোন সিদ্ধান্ত আপনার ভালো লাগে আর কোনটা আপনার খারাপ লাগে। বুঝলেন রাজগুরু মশাই? আচ্ছা, তো বলুন কে কোন উপহার পাবে? সবাইকে এক থালা ভর্তি স্বর্ণমুদ্রা দেয়া হবে। আচ্ছা, সবাইকে সমানভাবে উপহার দেবে? হ্যাঁ, সবাইকে সমান সমান। এতে আমাদের লাভ কি? আরে বাকিটা তো শুনুন। আর কি শুনবো? আচ্ছা বলো। সমস্ত খেলা এই পুরস্কারের পরিমাণের উপর নির্ভর নয়, বরং পুরস্কার বিতরণের পদ্ধতিতে আছে। আরে সেটা কোন উপায়? শুনুন, সব পুরস্কার সবাই ঠিক মতোই পাবে। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। যদি কেউ সবার শেষে আসে, স্বর্ণমুদ্রা ভর্তি থালা সে সবার শেষেই পাবে। ওতে কি লাভটাই বা হবে? রাজপুরোহিত মশাই রাজসভাসদদের সংখ্যা গুণে সেই হিসেবে 110টি থালা সাজাবার ভার আমার উপরে দিয়েছেন। তারপর? তার মানে এটাই যে রাজপুরোহিত মশাই নিজেকে গুনতে ভুলে গেছেন। আরে এতে কি লাভটা হবে? আরে যার ভাগ সবার শেষে আসবে তার ভাগ্যে কিছুই জুটবে না। কথায় তো দম আছে। খেলা তো যেতেই পারে, কিন্তু সেই আহম্মক তো এই সুযোগটাই তো নিয়ে থাকে। আরে ও কেন দেরিতে আসবে? এটাই তো আপনাকে ভাবতে হবে। আমি আমার কাজ কিন্তু সম্পূর্ণ করে দিয়েছি। এবারে আপনি ভাবুন কিভাবে তাকে দরবার পর্যন্ত পৌঁছতে দেরি করানো যেতে পারে। বুঝলেন রাজগুরু মশাই? রাম ভরসে কেমন আছো? আগে সব আপনারই দয়ায়। এই নিন আপনার নিমন্ত্রণ পত্র। এখানে সময়ের উপর অনেকবার কলম চালানো হয়েছে। হাতের লেখাও আরেকটা থেকে কিছুটা অন্যরকম আছে। রাম ভরসে আর কাকে কাকে নিমন্ত্রণ পত্র দিতে যাচ্ছ? আগে তেনালিরাম মহাশয়, আমি সকালেই বেরিয়েছি। এখন পর্যন্ত 3টা নিমন্ত্রণ পত্রই দিতে পেরেছি। একটা রাজপুরোহিত মহাশয়কে, আর একটা মহামন্ত্রী মহাশয়কে, আর 3 নম্বরে রাজগুরু মহাশয়কে। এখন এই 4 নম্বরটি আপনাকে দিতে এসেছি। এখন আরও 3টে নিমন্ত্রণ পত্র দিতে হবে। 3টে চিঠি দিতে
এতটা সময় লেগে গেল? জিজ্ঞাসা করি তো, রাম ভরসে 3টে চিঠি দিতে এতটা সময় লেগে গেল? কোথায় অপেক্ষা করছিলে? আর কি বলবো, রাজগুরু মহাশয় অদ্ভুত। বললেন উনার প্রতিবেশী রাজকার্যকে আমের ঝুড়ি দিয়ে এসো। আর আপনি বলুন, এটা তো আর আমার কাজ নয়, তাই না? তাও আমায় পৌঁছতেই হলো। রাম ভরসে, একটা কথা বলো তো, যখন তুমি আমের ঝুড়ি দিতে গেছিলে তখন সব নেমন্ত্রণ পত্রগুলো কোথায় রেখেছিলে? না না, আমি তো উনার বাড়ির ছাদেই রেখে গেছিলাম। তো রাজগুরু মহাশয় ওকেই কেন পাঠালেন? উনার কাছে তো নিজের চাকরও আছে। কিছু তো একটা গড়বড় আছে। আমার নিমন্ত্রণ পত্রে নিশ্চয়ই কিছু গড়বড় করা হয়েছে। রাম ভরসে, এখন তুমি কার বাড়ি যাবে? এখন যাব রক্ষামন্ত্রী মহাশয়ের বাড়ি, তারপর কোষাধ্যক্ষ মহাশয়ের বাড়ি, তারপর বড় পূজারী মহাশয়ের বাড়ি, তারপরেই গিয়ে আমার কাজ শেষ হবে। ও আচ্ছা আচ্ছা, আমায় একটু উনার নিমন্ত্রণ পত্রটা দেখাও তো। উনাদের নিমন্ত্রণ পত্র? ঠিক আছে, এই নিন। আমার সময়টা 1 ঘন্টা আগে করে দিয়েছে। আমার নিমন্ত্রণের সময় 10টায়, আর বাকি আধিকারিকদের 11টায়। যাতে আমি আগে পৌঁছে বোকা হয়ে যাই। রাজগুরু মহাশয়, আমি এত সহজে বোকা হওয়ার পাত্র নই। আমি তো যাব 11টা বাজারও কিছু সময় পরে। হ্যাঁ, এই নাও ভাই রাম ভরসে, এগুলো দিয়ে এসো। হ্যাঁ দিন, এবার আমি আসি। যদি এই 11টাকে 10 বানানো না দেখতাম তবে তো রাজগুরু মহাশয়ের চাল সফল হয়ে যেত। কিন্তু উনার এই কথাটা জানা নেই যে তেনালিরামের চোখকে ধোঁকা দেওয়া সহজ কাজ নয়। আপনার কাছে রাজদরবারের মন্ত্রীর কাছ থেকে নিমন্ত্রণপত্র গিয়েছে না? হ্যাঁ, পেয়ে গিয়েছি। আচ্ছা, এটা বলেন, এই অনুষ্ঠানের সময় কি লেখা ছিল? কাল সকাল 10টার দিকে। যে নিমন্ত্রণপত্র তেনালি পেয়েছে তাতেও 10টার সময় লেখা আছে, কিন্তু সে আসবে ওই 11টার সময়তেই। 1 ঘন্টা দেরিতে কেন? হ্যাঁ। তাহলে সে পুরস্কার পাবে না? একদম। কিন্তু আপনি এটা কিভাবে ভেবে নিলেন যে ও সময়ে আসবে না? নিঃসন্দেহে আসবে না। আরে রক্ষামন্ত্রী মহাশয়, এইবার আমি এমন চাল কাটিয়েছি যে বিশেষভাবে বেশি চালাক মানুষদের জন্য তৈরি। ও মোক্ষম চাল। সঠিক চাল সেটা আগেই শুনেছি, কিন্তু মোক্ষম চাল এটা আজকেই শুনলাম। তো বলেন শুনি। নিমন্ত্রণ পত্রতে আমি সময়ের উলট পালট করে দিয়েছি। সময়ের উলট পালট? হ্যাঁ। রাজগুরু মহাশয়, আপনি কি ভেবেছেন এটা করলে কি তেনালিরাম দেরিতে আসবে? হ্যাঁ, একদম। আপনার এই চাতুরি ভরা রাজসভায় ও মহারাজকে বলবে না? একদম বলতে পারবে না, আমার জানা আছে। কেন? এমন কি করেছেন আপনি? কিছুই করিনি, ওই নেমন্তন্ন পত্রে। তো কার নেমন্তন্ন পত্রে আপনি এমন কাজ করেছেন? শুনুন তাহলে। এমন হয়েছিল যে যখন রাম ভরসে তেনালিরামকে নিমন্ত্রণপত্র দিতে যাবে, তো আমি আমার কাছে যে 2টো নেমন্তন্ন পত্র ছিল আপনার আর কোষাধ্যক্ষ মহাশয়ের নাম লিখে দিলাম, আর 11টার সময় আসতে লিখে দিলাম। আর এরপর তেনালিরামের নেমন্তন্ন পত্রতে 10টার সময়কে কেটে 11টা বানিয়ে তাকে কেটে অন্য কলম দিয়ে সময় 10টা লিখে দিলাম। আর রাম ভরসাকে বুঝিয়ে দিলাম যে
কথায় কথায় ও তেনালিরামকে এটা বলে যে এই 3টে নেমন্তন্নপত্র আমার এখানে রেখে আমার কথা মতো ও কোথাও কাজে গেছিল। আমার এটা সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও 11টার আগে আসবে না, একদম আসবে না। বাহ রাজগুরু মহাশয়, বাহ, এটাই তো একদম মোক্ষম চাল। দেখছি এবারে তো মাছ সত্যি বড়শি গিলে ফেলেছে। হ্যাঁ, ও কাল সকালে বুঝতে পারবে যে সেটা টোপ ছিল না, বড়শি ছিল, বুঝলে? তাহলে তো কোনো পুরস্কারই পাবে না। আরে রক্ষামন্ত্রী মহাশয়, কাল তো ওকে খালি হাতেই বাড়ি ফিরে যেতে হবে। হ্যাঁ, খালি হাত যেতে হবে, খালি হাতে। রাজগুরু খেলেছে পাশা, রাজগুরু ফেলেছে পাশা, তেনালি বোকা বনেছে খাসা, রাজগুরুর দেখো হয়েছে জিত। মামা রাজগুরুর জয়, মামা রাজগুরুর জয়। আরে তেনালি, এরকম মুহূর্তে তুমি দেরি করে কেন? সময়ের থেকে 1 ঘন্টা দেরি করে এসেছো তুমি। চলো তেনালি, কোনো অসুবিধা নেই। এইবার তুমি এই খালি থালাই নিয়ে যাও। প্রতিবার তো তুমি সোনার ভর্তি থালাই নিয়ে যাও। তেনালি, এইটা কি? আমার দেওয়া এই থালা তুমি কাপড় দিয়ে কেন ঢাকলে? মহারাজ, আমি এই ফাঁকা থালাকে নয়, বরং বলতে পারেন যে আমি আপনার সম্মানকে ঢাকলাম। আমার সম্মানকে তুমি ঢেকেছ? আজ্ঞে মহারাজ, ব্যাপারটা হলো আমি সবসময়ই আপনার কাছ থেকে ভরা থালা নিয়ে গেছি। যখনই বাড়ি যেতাম আমার স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই অনেক আশা নিয়ে আমার পুরস্কার দেখত, আর আপনার উদার মনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যেত। তারপর আপনার বিপুল সম্পদের অনুমান করত আর আপনাকে অনেক ধনী রাজা ভাবত। কিন্তু আজ যদি আমি খালি থালা নিয়ে যাই, তবে তারা ভাববে মহারাজ যুদ্ধে জিতলেও খাজানা হারিয়ে ফেলেছেন। তারা নিশ্চিত হয়ে যাবে যে মহারাজ একেবারে নিঃস্ব হয়ে গেছে। তাই মহারাজ, তারা যাতে এমনটা না ভাবে আর আপনার সম্মান যেন মাটিতে না লুটিয়ে যায়, সেই জন্যই আজকে থালাটাকে আপনার সামনে আমি ঢেকে নিলাম। তেনালি, আহাম্মক, তোমাকে আমার ইজ্জত ঢাকতে হবে না। আমি নিজের ইজ্জত নিজেই ঢাকব। নাও, এমন উপহার আজ আমি তোমায় দেব যে উপহার আমি আজ অবধি কাউকে দিইনি। তেনালিকে হিরে আর মোহর ভরা থালা দেওয়া হোক। এবার সম্মানের সহিত তুমি বাড়ি যাও আর গিয়ে দেখাও নিজের পাড়া পড়শিদের, নিজের আত্মীয়দের, আর বলবে আমরা সম্পত্তি জিতে এসেছি আর আমরা এখনো নিঃস্ব হইনি। আজ্ঞে মহারাজ। তেনালি, তুমি বুদ্ধিমান তো আছোই। ধন্যবাদ মহারাজ। আর সাথে তুমি লোভীও আছো। মহারাজ, যে ধূর্ততার জন্য আমি হিরে ভরা থাল পাই, সেই ধূর্ততাকে আমি শতবার প্রণাম জানাই। তেনালি, বুদ্ধিমান তো তুমি আছোই, তার সাথে কথাবার্তা তো তুমি পটু আছো। আহাম্মক তেনালি, দুষ্ট তেনালি, বাজি তেনালি, ভক্ত তেনালি, লোভী তেনালি, ধূর্ত তেনালি, ধূর্ত
কপট তেনালি, চতুর তেনালি। আহাম্মক তেনালি, দুষ্ট তেনালি, পাজি তেনালি, কপট তেনালি, লোভী তেনালি, ধূর্ত তেনালি, ধূর্ত তেনালি, চতুর তেনালি। চতুর তেনালি, চতুর তেনালি, চতুর তেনালি। চতুর তেনালি।